প্রধানমন্ত্রীর পদে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাব বিএনপির। শর্ত সাপেক্ষে একমত হওয়াকে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে এই বিষয়ে একমত হয় বিএনপি। বিশ্লেষকেরা বলছেন, শুধু প্রধানমন্ত্রী নয়, তৃণমূল থেকে সব পদেই ক্ষমতার মেয়াদ 10 বছরের বেশি হওয়া উচিত নয়। তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে তার পতন না হলে ক্ষমতার পালাবদল হয়তো স্বপ্নই থেকে যেত। প্রজন্মের পর প্রজন্ম দেশের শীর্ষপদ ধরে রাখার যে অস্বাভাবিক প্রবণতা, তা থেকে বেরিয়ে আসতেই প্রধানমন্ত্রী পদে একজনের সর্বোচ্চ মেয়াদ নির্দিষ্ট করতে চায় ঐকমত্য কমিশন। তাই পরিবার কেন্দ্রিক ক্ষমতা চর্চা এবার বিলীন হবে মনে করেন বিশ্লেষকরা। দলের যে কমিটিগুলো আছে সেখানেও যদি আপনি এটা ইমপ্লিমেন্ট না করেন, ব্যক্তিটা উপরের সিঁড়িতে উঠবে কী করে? জনপ্রতিনিধিদের সকল স্তরে, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সকল স্তরে 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এ প্রস্তাবে ঐকমত্যে পৌঁছানোকে দলগুলোর উদারতা বলে মনে করেন বিশ্লেষকরা। স্বাধীনতার 54 বছর পর এমন ইতিবাচক সিদ্ধান্তে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা কেটে যাবে বলে মনে করছেন তারা। বংশ পরম্পরায় বছর পর বছর, যুগের পর যুগ ধরে একজনই রাষ্ট্র ক্ষমতায় থাকতেন বা একজনই প্রধানমন্ত্রী হতেন, বা এই যে বিষয়গুলো এখন মানুষ চিন্তা করছেন এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা তাদের জায়গা থেকে সরে আসছে এবং সরে এসে তারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে শেখ হাসিনার মতো একটি ফ্যাসিবাদ সরকার যাতে আর প্রতিষ্ঠিত না হয়। শুধু প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, সব ইতিবাচক বিষয়েই রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জনমনের স্বস্তি ফেরাবে প্রত্যাশা বিশ্লেষকদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 10 বছরের বেশি থাকবেন না, এ প্রস্তাবে একমত বিএনপি সহ সব দল। তবে বিএনপি আলাদা শর্ত দিয়ে বলেছে, সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত থাকবে না তারা। বুধবার ঐকমত্য কমিশনের 6ষ্ঠ দিনের আলোচনায় দলটি আরও বলেছে, এক ব্যক্তি স্বৈরাচার হওয়ায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা কমানোর মানে নেই। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের 6ষ্ঠ দিন। আলোচনায় আসে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি। অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বদলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিটির প্রস্তাব এসেছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্র পরিচালনায় এক ব্যক্তির ক্ষমতা বা ফ্যাসিবাদের বিকাশ যেন না হয়, তার জন্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিটি গঠনে একমত অধিকাংশ দল। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এই কমিটিকে জনপ্রত্যাশা উল্লেখ করে তা চূড়ান্তে বিএনপিকে পাশে চায় এনসিপি। সকলে এটা চাওয়ার জায়গা, সে জায়গায় বিএনপি বা তার সমমনা যে দলগুলো এই কনসেপ্টের বিপক্ষে অবস্থা নিয়েছেন। আমাদের আহ্বান থাকবে গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করার বিষয়ে বিএনপি রাজি, তবে শর্ত সাপেক্ষে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। প্রথম ধাপের আলোচনা শেষ হয় 19 মে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সমাজে ঘৃণা ছড়ায় এমন অপতথ্য মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক মেটাকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের 2 কর্মকর্তা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, তাই একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য মেটাকে কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। এ সময় মেটার কর্মকর্তা সাইমন মিলনার বলেন, মিথ্যা তথ্য প্রতিরোধে তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত, বিশেষ করে আসন্ন সাধারণ নির্বাচনের আগে। কয়েকদিন ধরে বিভিন্ন সরকারি সংস্থা এবং মানবাধিকার সংগঠনের সাথে বৈঠক করেছেন বলে জানান তিনি। এছাড়া 5 বছর ধরে বাংলাদেশের জন্য মেটার একটি বিশেষ টিম কাজ করছে বলে উল্লেখ করেন সাইমন। এ সময় তার সাথে ছিলেন মেটার আরেক কর্মকর্তা রুজান সারোয়ার। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে বলেও শঙ্কা জানান তিনি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে দেওয়া এক বিবৃতিতে তিনি এক শঙ্কার কথা জানান। তারেক রহমান বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের সুষ্ঠু চর্চা এখনো শুরু হয়নি। আর যেন একমাত্রিক রাষ্ট্রের প্রবর্তন না হয়, সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য গড়ে তুলতে হবে। একই সাথে গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মনে করেন তিনি। এছাড়া আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, সে সময় মত প্রকাশের স্বাধীনতা সহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। শেখ হাসিনা ফাঁসি চাওয়া আইনজীবীকে তার পক্ষে দেয় বিতর্কের জেরে বাতিল করা হয়েছে আমিনুল গনি টিটোর নিয়োগ। ন্যায় বিচার নিশ্চিত করতে এবং স্বার্থের দ্বন্দ্ব এড়াতে তাকে অব্যাহতির কথা জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তার বদলে আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে থাকবেন সাবেক পিপি আমির হোসেন। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আলম বুলবুলের ফোনালাপ ফাঁস হয় গত বছর অক্টোবরে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যেহেতু তার বিরুদ্ধে 227টি হত্যা মামলা হয়েছে, তার মানে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছেন। এই ফোন কলের রেকর্ড তুলে ধরে 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পলাতক শেখ হাসিনা ও বুলবুলের পক্ষে মামলা পরিচালনায় 19 জন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনার ফাঁসি চেয়ে তার দেয়া পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। বুধবার ট্রাইব্যুনালে মামলার শুনানি করতে চাইলে তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে আদালত। ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার মামলা থেকে তাকে সরে যেতে বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ওটি আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল, আর এটা পেশাগত আমার সততা। আমি একজন আইনজীবী হিসেবে আমার 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে কিছুটা। পরে এই মামলায় ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ করা হয়। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মূল মামলায়ও রাষ্ট্রের নিয়োগ করা আইনজীবী তিনি। এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকাস কিউরি 3 জনের পক্ষ থেকে পরবর্তী শুনানি। শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি এওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য 1 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নুরুল হুদার পর এবার গ্রেপ্তার হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়
বারবার জায়গা বদলের কারণে হাবিবুল আওয়াল গ্রেপ্তারের বেগ পেতে হয়েছে। সব প্রক্রিয়া শেষে আজ আদালতে তোলা হবে সাবেক সিইসিকে। 2014, 2018 ও 2024 সালের সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ বিএনপি সহ কয়েকটি দলের। গত রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনকে আসামি করা হয়। ওই দিন সন্ধ্যায় গ্রেপ্তার হয় সাবেক সিইসি নুরুল হুদা। গুঞ্জন ওঠে কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারেরও। অবশেষে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্ত মামলার তিনি 20 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর 1টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর 1টার সময় মগবাজারের একটি বাসা থেকে, বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হবে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালকে। রিমান্ডের আবেদনও করতে পারে পুলিশ। আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে, অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন, তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 2022 সালে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল। তার অধীনে 2024 সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ সংসদ নির্বাচন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে দাবি তুলে ধরেন দলটির প্রতিনিধিরা। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থার কথাও জানান তারা। তবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে ইসির কাছে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে জামায়াত নেতারা। বুধবার আগারগাঁয়ে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরেছে জামায়াত ইসলামী। বৈঠক শেষে বেরিয়ে 3 সদস্যের প্রতিনিধি দলের পক্ষে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। জানান আগামী জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকারের ভোট চাইছেন তারা। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে গঠনটা আমরা অতীতে অবলোকন করেছি সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। দুর্নীতি ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে সংখ্যানুপাতিক নির্বাচনের আহ্বান জানান জামায়াত নেতারা। বর্তমান কমিশনের প্রতি আস্থার কথাও তুলে ধরেন তারা। পিআর পদ্ধতি নির্বাচনের একটা সুন্দর পদ্ধতি, বিশ্বের বিভিন্ন দেশে আছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমরা মনে করি। ঐক্যমত্য কমিশনেও আমরা এটা উঠিয়েছি, এটা আলোচনা চলমান। আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় জামায়াত ইসলামী। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নগর ভবনে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠজনেরা। বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন, প্রতিহিংসামূলক আচরণ করলে আন্দোলন ছড়িয়ে পড়বে রাজপথে। এদিকে সোমবার থেকে আন্দোলন তুলে নেয়ার স্বাভাবিক হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। মঙ্গলবার নগর ভবনে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। একে প্রতিপক্ষের হামলা বলে অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসব নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, নগরবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলন ঠেকাতে সরকারের মদতপুষ্ট একটি মহল হামলা করেছে। মন্তব্য করেন, নতুন একটি রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে সরকার। কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না, এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে।
তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতার ইন্ধনে আন্দোলন চলছে না। এ সময় উপদেষ্টা আসিফের অশালীন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন ইশরাক। আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এদিকে আন্দোলন তুলে নেওয়ায় দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। অফিস রিলেটেড কার্যক্রমে যেভাবে জনগণ চেয়েছে, যখন চেয়েছে, সেটা হয়তো আমরা পারি নাই, তবে আমরা সে সেবাগুলি দিতে সক্ষম হয়েছি এবং এখনও আমরা চালিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না। আর অফিস খোলার পরে তো মোটামুটি সব সেবাই এখন ফুল সুইংয়ে শুরু হয়েছে। দুই পক্ষের টানাপোড়েনের কারণে আর যেন ব্যাহত না হয় সেবা কার্যক্রম, সেটাই চাওয়া নগরবাসীর। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু আজ সকাল 10টায়। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এই বছর সারা দেশে মোট 12,51,111 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষার অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ 9টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী প্রায় 10,55,000, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 1,09,000-এর বেশি পরীক্ষার্থী। এবার মোট 2,797টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। 2024 সালের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 81,882 জন। করোনা ঝুঁকি এড়াতে কেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। রংপুর এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের অভিযোগে ডিউটিরত অপারেটর মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। রাতে কমলাপুর স্টেশনে সংবাদ সম্মেলনে রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেন। জানান, কমলাপুর থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে ট্রেনে তোলা হয়। পরে কর্মরত অপারেটর সাইফুল ইসলাম ট্রেনের টয়লেটে ধর্ষণ করে। বিষয়টি ট্রেনের দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানালে মোহাম্মদ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি সাইফুল ইসলাম স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। সান্তাহারের আগে ট্রেনটি আর দাঁড়ায়নি, তো সান্তাহার গিয়ে এরা আবার পঞ্চগড় ট্রেনের মাধ্যমে আমাদের এখানে এসে এজাহার দায়ের করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। যিনি আসামি সে ওই রংপুর এক্সপ্রেস ট্রেনের পিএ সিস্টেমের অপারেটর। সে ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সেই ঘটনা ঘটিয়েছে। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বাণিজ্যিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। 1,12,00,000 লিটার পরিশোধিত ডিজেল নারায়ণগঞ্জ ডিপোতে পাঠানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে বিপিসি। নৌ ও সড়ক পথের তুলনায় পাইপলাইনে তেল পরিবহন করায় বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। তেল সরবরাহে বাঁচবে সময়, থাকবে না ঝুঁকি। সাধারণত চট্টগ্রামের পতেঙ্গা ডিপো হতে জাহাজে করে নারায়ণগঞ্জের ডিপোতে জ্বালানি তেল সরবরাহ হয়। এছাড়া সড়ক পথেও সরাসরি পরিবহন হয়। এতে খরচ হয় বেশি, সময়ও অপচয় হয়, থাকে ঝুঁকিও। এসব সমস্যা এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকা 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে সরকার। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে পাইপলাইনে তেল পাঠানোর কার্যক্রম শুরু হয়। সোমবার পর্যন্ত পদ্মাইলের ডিপোতে পাঠানো হয় 66 লাখ লিটার ডিজেল। পদ্মার পর মেঘনায় 70,80,000 লিটার ডিজেল সরবরাহ হয়। এরপর যাবে যমুনা অয়েলের ডিজেল। 64 লক্ষ লিটার তেল পদ্মা অয়েল কোম্পানি থেকে আমাদের গোদনাইলে ওদের যে পদ্মা অয়েল কোম্পানি ডিপো আছে ওখানে পৌঁছে গেছে। আমাদের যে বেগদার ট্যাঙ্ক আছে এখান থেকে ওই ট্যাঙ্ক থেকে তেল নিয়ে পাম্পিং করতেছি এবং সেই পাম্পিং চলতেছে। হ্যাঁ, এবং একটা ট্যাঙ্কে পাম্পিং হয়েছে আর একটা ট্যাঙ্কে পাম্পিং হবে। বছরে 50 লাখ টন জ্বালানি তেল সরবরাহের সক্ষমতা রয়েছে এই পাইপলাইনের। প্রতি বছর প্রকল্প থেকে 236 কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। পাইপলাইন সিস্টেমে তেল পরিবহনটা মোর সিকিউর, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, আর হচ্ছে এখানে লসটাও মিনিমাম, আর এই পদ্ধতিটা হচ্ছে কস্ট ইফেক্টিভ। ওই জন্য সব জায়গায় বা পুরো ওয়ার্ল্ডেই লং ডিস্টেন্সে তেল যদি মাস ভলিউমে আপনার তেল পরিবহন করতে হয়, পাইপলাইনটা ইউজ করা হয়। 2024 সালের ডিসেম্বরে শেষ হয় পাইপলাইন প্রকল্পের কাজ। ব্যয় হয় 3,699 কোটি টাকা। আলমগীর সবুজ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। একটু আগেই বলছিলাম কিশোর চক্রের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং কিশোর চক্রের দৌরাত্ম্য নিয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম সর্দার। তামিম, পিরোজপুরে কিশোর চক্রের অপরাধে যাদের বিরুদ্ধে পৃষ্ঠপোষকতার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কেন? আমি আসি পিরোজপুরের পৌর এলাকার একটি বসার যে একটি জায়গা, এটি হচ্ছে পিরোজপুরের রিজার্ভ পুকুর পাড়ে। আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখছি যে কিশোর অপরাধ একটি বড় রকম সামাজিক অপরাধে পরিণত হয়েছে এবং এটি আসলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে এটি ব্যাপক আকারে ছড়িয়ে যাচ্ছে। এই কিশোর অপরাধকে আসলে কিন্তু চাইলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এদের আইনের আওতায়ও আনাটা অনেকটা কঠিন। কারণ হচ্ছে এই যে কিশোর অপরাধ, এরা আসলে সবাই বয়সে কম এবং কিশোর, যাদের বয়স হচ্ছে 12 থেকে সর্বোচ্চ 18। আমরা এই কিশোর অপরাধ বিষয়ে কথা বলেছিলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবক এবং বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে। তারা আসলে যে বিষয়টি আমরা দেখেছি যে শিক্ষকরা আসলে তারা আসলে যে বিষয়টি অভিযোগ করেছেন সেটি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, বিশেষ করে স্কুলে এবং কলেজে যে ছাত্র রাজনীতিটা আসলে রন্তে রন্তে ঢুকে গেছে, এটি আসলে কিশোর অপরাধের একটি অন্যতম কারণ বলে শিক্ষকরা আসলে এটাকে ধারণা দিচ্ছেন। এবং এছাড়া আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, অভিভাবকরা কিন্তু অনেকেই আসলে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে গুরুত্ব দিয়েছেন, যেমন স্কুল কলেজের উপরে। অভিভাবকরা অনেকেই আসলে অভিযোগ তাদের যে স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না, এজন্য আসলে শিক্ষার্থীদের একটা বড় অংশ আসলে স্কুল ফাঁকি দিয়ে তারা আসলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে এবং এই কিশোর গ্যাংয়ের ফলে এই কিশোর অপরাধটা বেড়ে যাচ্ছে, যেমন ইপ্রিজিং, মাদক, তারপর হচ্ছে চুরি, ছিনতাই, এগুলো আসলে বহু অংশে বেড়ে গেছে। আমি যদি পিরোজপুরের কথা বলি, পিরোজপুর সদর উপজেলা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নেসারাবাদ, নাজিরপুর সব বিভিন্ন উপজেলায় কম বেশি কিশোর অপরাধটি হয়ে আসছে। তবে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম পিরোজপুরের পুলিশ সুপারের সাথে। পিরোজপুরের পুলিশ সুপার যে বিষয়টি জানিয়েছেন যে 5 তারিখের পর অর্থাৎ 5ই আগস্টের পরে দেশের অবস্থা কিছুটা একটু টালমাটাল থাকলেও বিগত 5-6 মাস ধরে আসলে পিরোজপুরের অবস্থা অনেক ভালো এবং কিশোর অপরাধটা আসলে নির্মূল করার জন্য, শুধু কিশোর অপরাধ নয়, বিভিন্ন অপরাধ নির্মূলের জন্য জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। তারা আসলে এই কিশোর অপরাধ নির্মূলের জন্য স্পেশাল একটি ফোর্স রয়েছে, যারা সার্বক্ষণিক যে জায়গাগুলোতে ইপ্রিজিং হতে পারে, মাদকের আনাগোনা হতে পারে, সে জায়গাগুলোতে পুলিশ কিন্তু টহল দিচ্ছে। এবং প্রতি শুক্রবারে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসলে পুলিশ কিন্তু তাদের কাজগুলো করছে। বিভিন্ন মসজিদে তারা কিন্তু আসলে প্রচারণা করছে এবং কমিউনিটি পুলিশিং এর যে একটা কার্যক্রম, এটি কিন্তু পিরোজপুরে সচল আছে। তো সব মিলিয়ে জেলা পুলিশ সুপার যে বিষয়টি জানিয়েছেন যে আসলে কিশোর অপরাধ নির্মূলে সহ বিভিন্ন দৌরাত্ম্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তামিম সর্দার। চাঁপাইনবাবগঞ্জে পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় 4টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ঘরে ঘরে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর, তীব্র ব্যথা সহ অন্যান্য উপসর্গ। 6 মাস প্রায় 800 রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। 6টি ফগার মেশিনের সবাই ত্রুটিপূর্ণ হওয়ায় বিপাকে পৌরবাসী। চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 791 জন। এর মধ্যে চলতি মাসের 25 জুন পর্যন্ত আক্রান্ত 5 শতাধিক। বালুবাগান, মিস্ত্রিপাড়া, শিবতলা ও পিটিআই এলাকায় প্রকোপ বেশি হওয়ায় ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। এসব এলাকায় আক্রান্তরা জ্বরসহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন, তবে অনেকে যাচ্ছেন না হাসপাতালে। সবার মশার নির্ধারিত কর্মসূচি হালকা পাতলা করে ওরা যে ধোঁয়া দিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সে ধোঁয়াতে কাজ হচ্ছে কি হচ্ছে না। চরম আকারের আমাদের এলাকার অবস্থা মানে খুব করণীয়, বিশেষ করে এই গরিব মানুষের হেবি শোচনীয় অবস্থা, মেডিকেল জায়গা পাওয়া যায় না। চিহ্নিত এলাকাগুলোতে দিনে 2 বার মশার ওষুধ ছিটানোর পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি বাসিন্দাদের সচেতন করতে চালানো হচ্ছে প্রচারণা। ফগার মেশিনও দিয়ে মশক নিধন যে কীটনাশক সেটা কিন্তু তারা স্প্রে করছে এবং সেটা নিয়মিত 2 বেলা করে স্প্রে করার ডিসিশন আছে আমাদের সেই মিটিংয়ে। তো সেই কর্মকাণ্ডগুলো চলছে। পৌর কর্তৃপক্ষের দাবি, নানা সীমাবদ্ধতার কারণে মশা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের।
দীর্ঘদিনের পুরনো 6টি ফগার মেশিন দিয়ে চলছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে মশা নিধন কর্মসূচি। ফগার মেশিনগুলো আমাদের একটু ঘাটতি আছে, কারণ আগে যে মেশিনগুলো ছিল বেশ কয়েকটা মেশিন নষ্ট, এখন বর্তমানে 6-7টা মেশিন কাজ করছে। এই মেশিনগুলো দীর্ঘক্ষণ চালানো যায় না, গরম হয়ে যায় সাইলেন্সার পাইপটা, তখন আমরা কাজ করতে হয়, তখন একটু রেস্ট দিতে হয়, এইভাবে বিরতির মাধ্যমে কাজটা করতে হয়। পৌর এলাকায় মোট বাসিন্দা 2,60,000-এর বেশি। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে ডেঙ্গু প্রকোপ বেড়ে গেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর এমন প্রকোপ বাড়ার কোনো কারণ চিহ্নিত হয়েছে কিনা, আর হটস্পটগুলোর বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আসলে ঈদের আগে থেকে আসলে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ শুরু হয় এবং ঈদের পরে আসলে এই শনাক্তের হারটি অনেক বেড়ে যায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ঈদের সময় যে ঢাকা বা বাইরে থেকে যে মানুষগুলো এসেছিলেন ঈদ করতে, তাদের মাধ্যমেই হয়তো ডেঙ্গুর সংক্রমণটা বেড়ে গেছে, এমনটি তারা ধারণা করছেন। আর ডেঙ্গুর প্রকোপ যে এলাকাটি, মূলত স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি এলাকাতে আসলে ডেঙ্গুর এই প্রকোপটি দেখা দিয়েছে। এর মধ্যে পৌরসভার খুব কাছাকাছি বালুগ্রাম, পিটিআই, উদয় সংঘের মোড়, নিমতলা, এই সব এলাকাগুলোতে আসলে ডেঙ্গু রোগী সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে। আমরা এমনটাই দেখছি। আমরা এসব এলাকাগুলোতে ঘুরে দেখেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এসব এলাকার আসলে বাড়িতে বাড়িতে আসলে জ্বর সহ অন্যান্য ডেঙ্গুর উপসর্গ নিয়ে মানুষ অসুস্থ রয়েছেন, রোগী রয়েছেন। অনেকেই হাসপাতালে যাচ্ছেন, আবার অনেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। একরকম ভয়াবহ পরিস্থিতির কথাই আমাদেরকে বলছেন স্থানীয়রা। তারা যেটা বলছেন যে এমন কোনো বাড়ি নেই যেখানে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাবে না। আমরাও দেখেছি এমন বাড়িগুলো দেখেছি যেখানে হয়তো এক বাড়িতে 11 জন সদস্য, সেখানে 8 জনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছে, এমন পরিবারও আমরা দেখেছি। কোনো কোনো পরিবারে আসলে সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এমনও দেখছি। এমন পরিস্থিতিতে আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে এইসব এলাকাগুলোতে বিশেষ নজরদারি, বিশেষ করে হচ্ছে যে মশা নিধনে আসলে যে কার্যকর পদক্ষেপগুলো সেগুলো নেওয়া এবং সচেতনতার কোনো বিকল্প নাই। এই সচেতনতা নিয়ে আসলে প্রচারণা চালানো হচ্ছে, বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। তবে সবচেয়ে আসলে যে বিষয়টি উঠে আসছে যে এই মশা নিধনে আসলে পৌরসভার যে কার্যক্রম সেটি আসলে আশানুরূপ হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। তারা যেটা বলছেন যে এরকম বিশেষ পরিস্থিতিতে আসলে যে ধরনের কার্যক্রম চালানো উচিত বা যেভাবে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে, সেটি পৌরসভা চালাতে পারছে না। পৌর কর্তৃপক্ষ আসলে আমাদের কাছে এটি স্বীকারও করে নিয়েছেন যে তাদের নানান সীমাবদ্ধতা রয়েছে। এমনকি যে মশা নিধনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মশানাশক যে ওষুধ ছিটানোর ফগার মেশিন, সেই ফগার মেশিন গুলো আসলে ত্রুটিযুক্ত এবং এই পুরো পৌর এলাকার জন্য মাত্র 6টি ফগার মেশিন রয়েছে পৌরসভার হাতে এবং সেগুলো ত্রুটিযুক্ত হওয়ায় আসলে পুরোপুরি মশা নিধন কর্মসূচি চালানো যাচ্ছে না, এমনটাই আমাদেরকে জানাচ্ছেন। সব মিলিয়ে আসলে পৌরসভার বেশ কয়েকটি এলাকায় যেসব এলাকাতে আসলে ডেঙ্গুর স্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেই এলাকার মানুষগুলো বেকায়দায় রয়েছে এবং তারা চাচ্ছেন যে দ্রুত যাতে এলাকায় মশা নিধন কর্মসূচি জোরদার করা হয়। ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ এবং সে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। এনবিআর আন্দোলনের পেছনে সুবিধাভোগী ব্যবসায়ীদের ইন্ধন দেখছেন অর্থ উপদেষ্টা। তাই বৃহস্পতিবার আন্দোলনরত কর্মীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান তিনি। বুধবার সচিবালয়ে এইসব কথা জানান অর্থ উপদেষ্টা। যদিও এই আহ্বানে সাড়া না দিয়ে 28 জুন মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত কর্মীরা। এদিকে বুধবার সারা দেশে কলম বিরতি কর্মসূচি পালন করেন তারা। এনবিআরকে বিলুপ্ত করে অধ্যাদেশ জারির পর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন কর্মীরা। সর্বশেষ রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আবারও কলম বিরতি পালন করছেন তারা। সংকট নিরসনে বৃহস্পতিবার আন্দোলনরত কর্মীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা। যদিও বুধবার তারা তৃতীয় দিনের মতো কলম বিরতি পালন করে এনবিআর কর্মীরা। পরে সংবাদ সম্মেলনে তারা জানান অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেবেন না কর্মীরা। 28 জুন সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর কর্মসূচির ঘোষণাও দেন তারা। আগামীকাল অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে
সভার প্রস্তুতি গ্রহণ করার লক্ষ্যে আজ সকাল 10টায় একটি সভা আহ্বান করা হয়েছে। তবে নোটিশটি এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে পাঠানো হয়নি। ধরে নেওয়া যায় একদিন আগের তারিখ দিয়ে জারিকৃত এই সভার নোটিশটি একটি আইওয়াশ ছাড়া আর কিছুই নয়। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কর্মচারীদের চলমান আন্দোলনের পেছনে ব্যবসায়ীদের ইন্ধন কাজ করছে। কর্মস্থলে অনুপস্থিতির ফলে সারা দেশের ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছে বলে জানান তিনি। এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, আইসিটি, এগুলো তো সব ব্যবসা বাণিজ্য রিলেটেড, পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওটা কালকে, আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ছাড়া এনবিআরের সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করবে কর্মীরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষতিকর গুল্ম পার্থেনিয়াম নিধনের মাঠে নেমেছে যশোরের প্রশাসন। পাশাপাশি মানুষ, প্রাণী ও ফসল উৎপাদনে পার্থেনিয়ামের ক্ষতির বিষয়ে প্রচারণায় নেমেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্ষতিকর এই উদ্ভিদ চেনার উপায় ও নির্মূলের পদ্ধতি জানাচ্ছেন তারা। তাদেরকে সহায়তা করছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ ও জেলা প্রশাসন। যশোরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ক্ষতিকর পার্থেনিয়াম গাছ। ফুল ফোটার সময় গাছটি মানুষ ও গবাদি পশুর জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এছাড়া পার্থেনিয়ামের কারণে কমে জমির উর্বরতা। দেখতে অনেকটা ধনিয়া ও চন্দ্রমল্লিকা গাছের মতো এই গুল্মজাতীয় উদ্ভিদের ক্ষতির বিষয়ে ধারণা নেই বেশিরভাগ মানুষের। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে পার্থেনিয়ামের ক্ষতিকর দিক নিয়ে প্রতিবেদন প্রচারের পর গাছটি নির্মূলের উদ্যোগ নিয়েছে প্রশাসন ও সচেতন নাগরিকরা। জনসচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে ইয়াহান সামাজিক সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মানুষের মাঝে একটা সচেতনতা তৈরি করতে চাই। এই সচেতনতার মাধ্যমেই আমরা এই বিষাক্ত আগাছাকে নির্মূল করতে চাই। সামাজিক সংগঠনের থেকে চাই যে সমস্ত মানুষ এটা জানুক এবং তার নিজ নিজ এলাকায় পার্থেনিয়াম নির্মূল কাজ করুক। কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ বলছে, গাছটির ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের জানানো হচ্ছে। উদ্ভিদটি নির্মূলে সবার সমন্বিত উদ্যোগে জোর কর্মকর্তাদের। সবার একটা সমন্বিত প্রয়াস এখানে দরকার। সমন্বিতভাবে আমরা যদি কাজ করি তাহলে আমার মনে হয় এটা আমরা যেটা চাচ্ছি আর কি, এটা নিধন করতে বা বংশ বিস্তার রোধ করতে সেটা সম্ভব। কাজ প্রোগ্রাম শুরু করলাম। এভাবে প্রত্যেক ব্লকে যেখানে আমরা পার্থেনিয়াম দেখব সেখানে কৃষকদের সম্পৃক্ত করে সেটা ধ্বংস করার জন্য আমরা ব্যবস্থা নিব। বিশেষ করে ভেজিটেটিভ গ্রোথ স্টেজে আমরা এটা ধ্বংসকরণ করব। বেশিরভাগ ক্ষেত্রে পতিত জমিতেই পার্থেনিয়াম হচ্ছে জানিয়ে গাছটি নির্মূলে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। যেখানে পতিত জমি পড়ে আছে, চাষাবাদ হচ্ছে না বা অন্য কিছু হচ্ছে না, সেখানে কিন্তু এই গাছগুলো হচ্ছে। এটা যেমন আমাদের ফসলের ক্ষতি করছে, এটা কিন্তু প্রাণী এবং প্রকৃতিরও এটা কিন্তু ক্ষতি করার একটা বিষয় আছে। কাজে এটা যেন না হয় এই বিষয়ে আমাদের কৃষক কাজ করছে। পাশাপাশি যদি আমাদের কোনো সহযোগিতা থাকে আমরা। বিশেষজ্ঞরা বলছেন, পার্থেনিয়াম গাছ যত্ন ছাড়াই বেড়ে ওঠে। বাতাসে ভেসে কয়েকশো মাইল দূরেও বংশবিস্তার করে এটি। তাই ক্ষতিকর গাছটি নির্মূলে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাঙামাটি রাজবন বিহারে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ প্যাগোডা। ইতিমধ্যে বিশ্বশান্তি প্যাগোডার নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 70%। রাজবন বিহার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণ শেষে বিশ্বের সুউচ্চ প্যাগোডাগুলোর মধ্যে স্থান করে নেবে বিশ্বশান্তি প্যাগোডাটি। বৌদ্ধ ধর্মসাধক বনভান্তের স্বপ্ন অনুসারে রাঙামাটি রাজবন বিহারে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ রাজবন বিহার বিশ্বশান্তি প্যাগোডা। এটি উচ্চতায় 354 ফুট আর প্রস্থে 230 ফুট। প্যাগোডাটির নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। ইতিমধ্যে শেষ হয়েছে 70%-এর বেশি কাজ। বিহার পরিচালনা কমিটি জানিয়েছে, দৈর্ঘ্যে প্রস্থে এটি দেশের সর্ববৃহৎ ও বিশ্বে তৃতীয় বৃহত্তম প্যাগোডা। বৌদ্ধদের যে বাংলাদেশে যে এত বড় একটা বিশ্বশান্তি প্যাগোডা আসে, সেটা একটু ছড়িয়ে পড়বে। এটা একটা সম্পদ যা বৌদ্ধ বিশ্বে বাংলাদেশে পরিচিত হতে পারবে। নির্মাণ শিল্পীদের নিখুঁত কাজে ভেসে উঠছে দৃষ্টিনন্দন দৃশ্য। এখন চলছে চূড়াগুলোর নির্মাণ কাজ। অবকাঠামোটি 10 মাত্রার ভূমিকম্প সহনীয় বলে জানিয়েছেন প্রকৌশলীরা। যদি কোনো কাজের ভুল ভ্রান্তি কোনো কিছু থাকে
তাহলে স্যারের সাথে যোগাযোগ করে আবার সেই কাজগুলোকে মোটিভেশন করে আবার আমরা সেই কাজগুলো সঠিকভাবে করে থাকি। 70% কাজ মোটামুটি শেষ, আর আশা করি এই পর্যায়ে যদি আমরা কাজটা চালিয়ে নিতে পারি, আগামী 5 বছরের ভিতর আমরা একটা পূর্ণাঙ্গ প্যাগোডা রূপে এটা দেখবো বলে আমরা আশা করি। প্যাগোডাটি নির্মাণে রাঙামাটির সৌন্দর্য আরও বাড়বে, এতে পর্যটক বাড়ার আশা জেলা প্রশাসকের। এই স্থাপনাটা যদি তৈরি হয় আমাদের লেকের সাথেই, আমরা আশা করছি ধর্মীয় নেতৃবৃন্দ যদি সেখানে অনুমতি দেয় পর্যটকদের গমনের জন্য, তাহলে প্রচুর পর্যটক এটা আকর্ষণ করতে সক্ষম হবে, যেটা এই জেলার পর্যটন শিল্পকে একটি নতুন মাত্রা দেবে বলে আমাদের কাছে মনে হয়। 4 তলা বিশিষ্ট প্যাগোডাটি 228টি পিলারের উপর নির্মাণ হচ্ছে। পুণ্যার্থীদের দানের টাকায় নির্মিত হচ্ছে শত কোটি টাকার রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।